এত চিন্তিত হওয়ার কিছুই নেই, কারণ আপনি এর আগে জানেন যে যেটা আপনি শুরুতেই বললেন যে একজন মার্কিন ব্যক্তি বা গোয়েন্দা সংস্থার লোক এর আগে একটা হোটেলে মারা গিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা নিয়ে মার্কিনিরা টু শব্দটি করেনি, এমনকি তাদের পোস্টমর্টমও এখানে করেনি। তো আপনি এই বিষয়টা তো তখন থেকে শুরু বললেও ভুল হবে। আমাদের বাংলাদেশে তো মানে আমরা যদিও শুধু বলি যে একটি মাত্র দেশ জড়িত, আসলে তা না। বাংলাদেশের এই 2024 সালের 5ই আগস্টের যে সরকার পতনের যে আন্দোলন, এই আন্দোলনে তো পৃথিবীর একটি পরাশক্তি বা একটি দেশ জড়িত না, অনেক দেশ এখানে জড়িত ছিল, অনেক সংস্থা এখানে জড়িত ছিল। অনেকেই তো শুধু একটি দেশের নামই বলে, আসলে তো তা না। তো যেহেতু অনেকটি দেশ জড়িত ছিল, তাদের প্রতিপক্ষ দেশও আবার এই দেশে রয়ে গেছে। সুতরাং কোন গোয়েন্দা সংস্থা যে এখানে বসে আছে চুপচাপ নীরবে, আমার তা মনে হয় না। প্রতি মুহূর্তে আপনি দেখেন আমাদের দেশের যে অবস্থা, প্রত্যেক সময় একটি করে ঘটনা ঘটতেছে। শুধু তাই না, ভারতেও আপনি দেখলেন যে কি ঘটে গেল। তো তারপর বার্মার ব্যাপার আছে, চাইনার ব্যাপার আছে, সমুদ্র দখলের ব্যাপার আছে, ভূমি দখলের ব্যাপার আছে, আকাশপথ দখল নেওয়ার ব্যাপার আছে। আর আমেরিকা তার বন্ধু রাষ্ট্র যারা এখানে এই মুহূর্তে বসে আছে, তুরস্ক এবং পাকিস্তান, তাদের প্রতিও তো সে যে বিশ্বস্ত বা তাদের প্রতি যে সে নীরব বা একেবারেই তাদেরকে মনে করে যে বিশ্বস্ত, এটা তো আমরা কেন, কেউ বিশ্বাস করবে না। পাকিস্তানকে তো আমেরিকা বিশ্বাস করে না, তুরস্ক কেউ বিশ্বাস করে না। তারা তাদের উপরও গোয়েন্দাগিরি করার জন্য তো এখানে আছে। আমাদের দেশের বিরুদ্ধে এটা তো আগেও ছিল, এটা নতুন কিছু না। বাংলাদেশে বেশ কয়েকটা বলা গোয়েন্দা সংস্থার বহু হয় না, বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থা এখানে আগে থেকেও সক্রিয়, এখনো সক্রিয়। এখন এটা প্রকাশ্য এসেছে। আমরা দেখলাম আমাদের সাবেক গোয়েন্দা প্রধান চলে গিয়েছিল তুরস্কে, তারপর সেনা প্রধান গেল। তো এগুলো রহস্যজনক চলতেছে। বাংলাদেশ নিয়ে তো, বাংলাদেশ তো এখন গণিমতের মাল। আমাদের বাংলাদেশের আকাশ, বাংলাদেশের জলপথ, বাংলাদেশের স্থলপথ, এগুলো সব তো গণিমতের মাল। এখন তো এটা আমাদের হাতে নাই। আমরা কোন দেশ থেকে খাদ্য কিনবো, কোন দেশ থেকে কাপড় কিনবো, কোন দেশ থেকে ধান চাল আনবো এবং কোন দেশে কি পাঠাবো, এটা তো অন্য দেশ নিয়ন্ত্রণ করতেছে। তো এখন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এখানে আসতেই পারে এবং তারা আসবে, এটাই স্বাভাবিক। কারণ তারা এত টাকা আপনাকে একটু স্মরণ করে আমি গত আলোচনায়ও এই তথ্যটা তুলে ধরেছিলেন যে ভারতীয় অনেক মিডিয়া এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে যে ভারতীয় বিভিন্ন সীমান্তে মার্কিনীদের আনাগোনা বেড়েছে। জি, এর সাথে বাংলাদেশে জি জি সম্পর্ক তো অবশ্যই আছে এর সাথে। এটা তো ধরা পড়েছে বলে না জেনেছেন, যেগুলো ধরা পড়ে নাই তারা কারা, তারা কোথায় আছে তা তো আমরা জানি না। যারা ধরা পড়েছে এটা 2-1 জন জানলাম, কিন্তু যেগুলো ধরা পড়ে নাই তারা কারা এবং তারা কোথায় আছে আমরা তো জানি না। এই দেশের সীমান্তে, অন্য দেশের সীমান্তে ধরা পড়তেছে, এগুলো সিমটম তো ভালো না। যে ভারতের মতো সীমান্তে যদি থেকে থাকে তাহলে বাংলাদেশে থাকাটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের এখানে তো বর্গা দেওয়া আছে, এখানে তো আর কেউ ধরবে না। কারণ এই মুহূর্তে তো বাংলাদেশ সরকারের কোনো সংস্থার এই মুরুদ নাই, একমাত্র ভারত ছাড়া কোনো ভারতীয়দের পরিচালনা কোনো সংস্থা ছাড়া পৃথিবীর যে কোনো সংস্থা এখানে অ্যাক্টিভ থাকলে তাকে তো ধরার ক্ষমতাই তারা রাখে না এই দেশের। আমরা দেখেছি এই ভিগারিস্তান পাকিস্তানের একজন মোটর সাইকেলের নাম্বার প্লেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, সে রংপুর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাকে জরিমানা করার ক্ষমতা এই দেশের মানুষের নেই, এই দেশের পুলিশের নাই। বরং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জনগণই তাকে গালাগালি করেছে যে তাদের আব্বা পাকিস্তানের একজন বিনা লাইসেন্সে, বিনা মোটর সাইকেলের কাগজ যাইতেছে, আপনি আটকালেন কেন? এবং তাকে ভারতের পুলিশ বলা হয়েছিল। তাহলে ভারতের কেউ এরকম ধরা পড়লে না দেখবেন কিভাবে ছাই দিয়ে ধরে। তো এতে তো এখন তো আমাদের বাংলাদেশ, আবারও বলতেছি, বাংলাদেশ এখন গণিমতের মাল। তাই যে যার ইচ্ছা মতো আসতেছে, যাইতেছে, আসবে, যাবে। এখন বাংলাদেশ যখন বাংলাদেশি মানুষের যাদের মেরুদণ্ড শক্ত এরকম একটা সরকারের হাতে পড়বে, তখন না বোঝা যাবে যে বাংলাদেশ আসলে কতটুকু সক্রিয়, কতটুকু নিষ্ক্রিয়, কতটুকু তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে। আপনি দেখেন আমাদের এখানে গম আসতেছে, বেশি দামে গম আনতেছে, তারপরে শুনবেন বেশি দামে সার আসবে, যা আনার আনবে এবং জিজ্ঞেস করলে বলবে এটা দেশের স্বার্থে। মানে কয়দিন পরে বলবে যে তোমার পরনের কাপড়টা খুললো, যে কেন এটা দেশের সাথে, যে তোমার জামা খুললো, তারপর বললো তোমার প্যান্টও খুললো, এটাও দেশের সাথে। মানে এখন যা ঘটবে
সব দেশের সাথে। এই দেশে এখন সরকার যখন ব্যর্থ হবে, তার রাষ্ট্র পরিচালনায় আইন শৃঙ্খলার অবনতি সহ যত রকম সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, চাকরি নাই, বেকার, আজকে পত্রিকা এসেছে 4 কোটি বেকার, শিক্ষিত বেকার তাও, তাহলে মূর্খ বেকার আরো কত আছে, অশিক্ষিত বেকার কত। তো এতগুলো বেকার, সব সমস্যা কি, এগুলো সব আওয়ামী লীগ তৈরি করেছে আর ভারত তৈরি করেছে। আর তারপরে যেটা পারবেন সেটা ওইটা বলে দিবেন, ওইভাবে বলে দিবেন সব আল্লাহ করছে। তারপরে আপনার জনস্বার্থে যখন কোনো ব্যর্থ হবেন, আরো এখন নতুন শব্দ, বেশি দামে চাল কিনবেন জনস্বার্থে, বেশি দামে তেল কিনবেন জনস্বার্থে, বেশি দামে ডাল আনবেন জনস্বার্থে, বেশি দামে রপ্তানি বন্ধ জনস্বার্থে, ব্যাংকে টাকা নাই জনস্বার্থে, সব হয় বলবেন জনস্বার্থে করছেন। দেশে আইন শৃঙ্খলা অবনতি, মব চলে কেন, সন্ত্রাস চলে কেন, জনস্বার্থে। আর যখন আরো বেশি আটকে যাবেন তখন বলবেন এটা ফ্যাসিস্ট সরকার দায়ী অথবা ভারত দায়ী, এটা বললে আপনি খালাস হয়ে যাবেন। তো এইভাবে এখন যদি আপনি এই যে আমাদের সংসদ, এখানে একটাবার কেউ প্রশ্ন করলো না যে এই যে বিদেশি গোয়েন্দারা আসতেছে যাইতেছে, এটা তো বাদ, এটা তো আলাপিন, এটা তো প্রকাশ্যই। এই দেশের চুক্তি নিয়ে কোনো সংসদে টু শব্দটি কেউ করলো না, করার মুরদ এই দেশের নাই। তো এই দেশে তো বিদেশিরা আসবে এবং তাদের মতোই তারা কাজ করে যাবে। নিঃসন্দেহে বাংলাদেশ এই মুহূর্তে গণিমতের মাল হয়ে আছে পাশ্চাত্য দেশের কাছে। ফরিদ ভাই, এই যে গোয়েন্দা তৎপরতা অনেক দিন থেকেই আমরা দেখছি, এবং সর্বশেষ খুব উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা যিনি রিটায়ার্ড হলেও তারা কিন্তু কাজ করে, বিভিন্ন মিশনে যায়। দক্ষিণ এশিয়াকে অশান্ত করে তোলার ছক কষা হচ্ছে কিনা, এই যে সম্প্রতি ভারতে এত বড় আন্দোলন হয়ে গেল, আপনার কি মনে হয় যে তারা এখানে দক্ষিণ এশিয়াটাকে আমাদের খুবই অশান্ত করে তুলছে বা তোলার পরিকল্পনা নিচ্ছে ভূরাজনীতিতে? তারা আসলে কি খেলা খেলছে, আপনার কি মনে হয়? দক্ষিণ এশিয়া তো অশান্ত করে রেখেছে, বাধা রেখেছে কোথায়? পাকিস্তান আফগানিস্তানের মারে, আফগানিস্তান পাকিস্তানের মারে, ওইদিকে আবার ইরান তো আলাদা বাদই দিলাম ওইসব। আবার বাংলাদেশটাকে 2005 সালের পরে বাংলাদেশের 2024 মানে আমরা একটু ভালোই ছিলাম, বাংলাদেশ ভারত অংশটা ভালোই ছিলাম, পাকিস্তান আফগানিস্তান নিয়ে ওদিকে বেশ ঝামেলা টামেলা চলছিল। এখন কি ওই পাকিস্তান আফগানিস্তানের পরিস্থিতি কি বাংলাদেশ ভারতের মধ্যেও সৃষ্টি করার কোনো গভীর ষড়যন্ত্র চলছে, আপনার কি মনে হয়? বাংলাদেশ ভারতের মধ্যে ঘটবে নাকি বাংলাদেশের ভিতরেই 2 পক্ষ 3 পক্ষ বানিয়ে ফেলবে, সেটা তো সামনে আমরা দেখতে পাবো। অলরেডি বাংলাদেশে রোহিঙ্গাদের দিয়ে কালকে না 5-7 দিন আগে একটা টিভিতে, বিদেশি একটা টিভিতে দেখলাম, সেখানে ইংরেজি ভাষার একটা নিউজ, সেখানে দেখলাম কিভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারী যে রোহিঙ্গা এদের সহ এবং ভারতের বার্মার যে রোহিঙ্গা তাদের কিভাবে ভারতে প্রতিষ্ঠিত করতেছে কোন কোন এনজিও সংস্থা, সেগুলোর একটা রিপোর্ট দেখলাম। তো এগুলো তো পরিকল্পিত ভাবেই করা হচ্ছে। বার্মা রোহিঙ্গাকে বাংলাদেশে সেটেল করা হয়েছে তো এমনি না, তো এই যে 12 লক্ষ রোহিঙ্গাকে তো আপনাকে জামাই আদরে বসায় খাওয়ার জন্য তাদের রাখেন নাই। এদের দিয়ে তো একটা ঘটনা, যদি আপনি কেউ বাংলাদেশের ভিতরে যদি আওয়ামী লীগ বিএনপি দিয়ে জামাত দিয়ে যদি সিভিল ওয়ার না করতে পারে তারা আপনি নিশ্চিত থাকেন যে এই রোহিঙ্গাদের দিয়ে একটা কিছু করাবে। এবং যেদিন আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য চলে যায়, যখন আফগানিস্তানের তালেবান সৈন্যরা যখন আফগানিস্তান দখলে নেয়, তখন আমি বলেছিলাম যে এই যে এখন ক্ষেত্র, মানে যুদ্ধ খেলা ঠিকই থাকবে, ক্ষেত্রটা মাঠটা পাল্টে যাবে। সেই মাঠটা সময় একটা মাত্র ছিল, সেটা হলো বাংলাদেশ। এটা তো আগেই বলে রেখেছি আমি, এবং এটা সমূহ সম্ভাবনা না, এটা ঘটবেই। বাংলাদেশকে ব্যাটেল ফিল্ড তারা বানাবেই, প্রয়োজনে ভারতের সাথে একটা ব্যাটেলের মধ্যে নামাবে, অথবা বাংলাদেশটাকে একটা ব্যাটেল ফিল্ড বানিয়ে কয়েক পক্ষ দিয়ে মারামারি করাবে। এটা ঘটবেই, এটা আপনি চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। আমরা যতই চেষ্টা করি এটা ঠেকে রাখতে পারবো না। এমনকি আরেকটা জিনিস বলি, খোদ আওয়ামী লীগও যদি আওয়ামী লীগ তো ডিসেম্বরে তো আওয়ামী লীগ ঢুকে পড়বে, আওয়ামী লীগ যদি 27 সালে ক্ষমতায় আসে, তারপরও ঠেকিয়ে রাখা যাবে না। এই দেশকে অস্থিতিশীল করবেই। হয় ভারতের সাথে এই সরকার যদি টিকে যায়, একে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিবে ভারতের সাথে, তার জন্য কত রকম অপপ্রয়াস চালানো হলো এটা আমি সকলেই জানি। এই দেশে কোনো দেশকে আক্রমণ করলেও বলে না যে আক্রমণ করতে যাচ্ছি, কিন্তু এই দেশে ডক্টর ইউনূস, আদম ব্যাপারী ইউনূস, সুৎখোর ইউনূস, বাটপার ইউনূস, এই আদম ব্যাপারী ইউনূস আসার আগেই বলেছিল 7 সিস্টার খেয়ে ফেলবে। আর তিনি আসার পরে এই দেশের আমার ভাবির পোলারা, এই দেশের রিক্সাওয়ালা, হাঁপানি রুগী, রাস্তায় হাঁটতে পারে না, রিটায়ার্ড আর্মি অফিসার, এরাও বলা শুরু করলো 7 সিস্টার খেয়ে ফেলবে। তো এগুলো এটা কি এমনি বলেছে মনে করেছেন? যদি অনেকেই মনে করে এগুলো তো এমনি বলেছেন, না ভাই, এগুলো এমনি বলে না। কোনো মানুষ যখন কোনো কথা বলে শূন্যের উপরে বলে না,
মানে একটা লোক মনে করেন যে কোনো কিছু করতে পারবেন, একটা লোক যখন চিৎকার চেঁচামেচি করে তখন ধরে নিতে হবে তার আশেপাশে কেউ আছে বা তাকে কেউ এগুলো বলাচ্ছে, নাহলে সে কেন বলবে এগুলো? একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যার না আছে অর্থনৈতিক ভিত্তি, যার না আছে গণতান্ত্রিক ভিত্তি, যার না আছে সামরিক ভিত্তি, সেই দেশটা পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক দেশ এবং পৃথিবীতে শক্তিশালী একটি রাষ্ট্র, যার পারমাণবিক শক্তিধর দেশ এবং সুপার পাওয়ার হওয়ার লাইনে 1 নম্বরে আছে, এখন 6 নম্বরে। যদি কখনো হয় সেটা ধরে নেওয়া হচ্ছে যে ভারতের নামটা সবার আগে। সেই ভারতের সাথে আপনি ফাইট করতে যাচ্ছেন বাংলাদেশ, অর্থাৎ আপনি একটা চুহা হয়ে, মানে চুহা হয়ে বিল্লির সাথে নয়, চুহা হয়ে আপনি হাতির সাথে ফাইট দিতে চাইতেছেন। তো বুঝে নিতে হবে যে কোনো না কোনো কিছু তার পিছনে ছিল, ষড়যন্ত্র ছিল বা আছে। তো যদি ধরেন এখন ডিসেম্বর মাসে জননেত্রী শেখ হাসিনা আসলেন এবং এদেশের 27 সালে ক্ষমতার পরিবর্তন হয়ে গেল, ধরে নেন, ধরে নিতে বলতেছি, তারপরেও এরা বসে থাকবে না, এরা এদের কার্যক্রম চালাবে, চালিয়ে যাবে, বাংলাদেশকে অস্থিতিশীল করবে। কারণ যুদ্ধবাজদের যুদ্ধ দরকার, যুদ্ধবাজদের যারা অস্ত্র অস্ত্র বানানোর শিল্প, ভারী শিল্প যাদের আছে, তারা তো যুদ্ধ চাইবে। যুদ্ধ না থাকলে আপনি, রোগী যদি না থাকে ওষুধ বেচবেন কই? সব রোগী যদি ভালো হয়ে যায়, রোগ না থাকলে রোগ সৃষ্টি করতে হবে ব্যবসা করার জন্য। তো এরা তো এই বাংলাদেশকে অস্থিতিশীল করবেই, মানে আমরা কোনোভাবেই পার পাবো না। এই সরকার থাকলেও পার পাবো না, পার তো পাবোই না। এই সরকার থাকলে, এই তথাকথিত মুসলেকা সরকার থাকলে আমরা তো পার পাবোই না। ইভেন আওয়ামী লীগ সরকার আসলেও আমরা, মনে হয় না যে একটা যুদ্ধ বা যুদ্ধ অবস্থা বা একটা ব্যাটেল ফিল্ড যে হবে না বাংলাদেশ, তার গ্যারান্টি কি? তার জন্যই তো তারা এত কিছু করতেছে। কেউ মানে বাংলাদেশের এই স্থিতিশীল ধারাবাহিক যে পরিস্থিতিটা ছিল সেটা ভেঙে পড়েছে, এটাই বোঝাতে চাচ্ছে। ভেঙে পড়েছে না, ভেঙে ভেঙে ফেলা হয়েছে, পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে। তার তার শুরুয়াত হলো 2024-এর 5ই আগস্ট। প্রথমে পুলিশ বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই পুলিশ বাহিনী কিন্তু আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আপনার হাত ভেঙে গেলে ঠিক করতে পারবেন, পা ভেঙে গেলেও ঠিক করতে পারবেন, মেরুদণ্ড ভাঙলে কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না, পারবেন না। আপনি ধুকে ধুকে হয়তো বেঁচে থাকবেন, ধুকে ধুকে টিকে থাকবেন, কিন্তু মেরুদণ্ড ভেঙে গেলে পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যে মেরুদণ্ড, সেটা ভেঙে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। কেন করা হয়েছে? যাতে অদূর ভবিষ্যতে এই দেশে মানে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়। কারণ আপনার আর্মি দিয়ে তো সবসময় দেশ শাসন করতে পারবেন না, পারবেন না, কখনোই সম্ভব না। আপনি হয়তো সাময়িক পারবেন, যেমন এখন করতেছে। এরা সেনাবাহিনীকে পর্দার অন্তরালে রেখে বা পর্দার সামনে রেখে গুজামিল দিয়ে চলতেছে। তারপরে আবার যারা এর বিরোধিতা করবে তারা এদের পক্ষে, তাই এই মুহূর্তে আপনি মনে করতেছেন যে টিকে আছে তারা। কিন্তু যখন এই 18 মাস, এই যে 22 মাস যাবৎ সেনাবাহিনীতে বাংলাদেশ চলতেছে, এটা যদি শেখ হাসিনার আমলে 22 দিন থাকে, সারা পৃথিবীতে আন্দোলন শুরু হয়ে যাবে, এর বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু হয়ে যাবে। ভারতেও এর বিরুদ্ধে, ভারতের বামেরা, চিঙ্কু বামেরা মিছিল করবে, বাংলাদেশের বাঙ্গু বামেরা মিছিল করবে। কিন্তু এখন যে 22 মাস যাবৎ সেনাবাহিনী নিয়ে শাসন করতেছে এই তথাকথিত মুসলেকা সরকার আর জামাতি সরকার, কোন বামপন্থী দেখুন বাটপার গুলো একটা টু শব্দটি করে না। এদের একটা মিছিল আপনি দেখেছেন বা একটা মানববন্ধন? সেনাবাহিনী হটাও, মৌলবীরাও এখন কিছু বলতেছে না। কিন্তু যখনই শেখ হাসিনা আসবে, 22 দিন যদি সেনাবাহিনীতে চালায়, তাহলেই দেখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ যখন 22 দিন চালাবে, মসজিদে মিম্বরে বয়ান শুরু হয়ে যাবে, কলামের উপর কলাম প্রসব করবে এই বাংলাদেশের বাটপার বুদ্ধিজীবীগুলো। এই বেহায়া বুদ্ধিজীবীগুলো দেখবেন তখন কত হাজার কলাম প্রতি মাসে সাপ্লাই করে। আর বিদেশ থেকে দেখবেন কত প্রতিবাদ হয়। এমনকি যে কিছু বাটপার আছে, কলকাতা দিল্লির কিছু বাটপার বাম আছে, সেগুলো দেখবেন মিছিল চেঁচামেচি করবে, বাংলাদেশের এম্বাসি, হাই কমিশন ঘেরাও করতে। তখন এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায়, আর 22 মাস যাবৎ সেনাবাহিনী, এই কলকাতা আর দিল্লির বাটপার কিছু বাম আছে না, এরা তখন ঘেরাও করতো হাই কমিশন। কিন্তু বাংলাদেশে এখন যে আছে, এখন কোনো সমস্যা নাই। এখন এত বড় একটি ছাত্র সংগঠন, ছাত্রলীগ নিষিদ্ধ, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগের মতো বড় দল নিষিদ্ধ, কারো কোনো গণতন্ত্র খতমে না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যখনই দেখবেন যে জামাতকে নিষিদ্ধ করেছে, যখনই দেখবেন শিবিরকে নিষিদ্ধ করেছে, আর বিএনপি নিষিদ্ধ করলে তো কথাই নাই। সারা বাংলাদেশের ঘটনা নিয়ে পৃথিবীতে দেখবেন প্রতি মিনিটে কলাম প্রসব করা হবে, বলবে গণতন্ত্র খত্রেমে, আর মিডল ইস্ট থেকে শুনবেন ইসলাম খত্রেমে। এগুলো বাংলা, আর তখন সংঘর্ষ অনিবার্য হয়ে যাবে। মানে কোনো অবস্থাতেই আমি, মানে না এখন না আগামীতে, আমি বাংলাদেশের, আসলে আমরা 2024-এর 5ই আগস্টে আমরা একটা কেসকি কলের মধ্যে পা দিয়ে ফেলেছি। এখান থেকে বের হওয়ার আর সুযোগ নেই। জি জি ফরিদ ভাই, আবারও আসবো আপনার কাছে। আমি ভারতের প্রসঙ্গটা
আসবে একটু পরে। রফিক ভাই যদি সংক্ষেপে বিষয়ে একটু অবতারণা করেন যে মার্কিন গোয়েন্দাদের তৎপরতা বেশ সময় ধরেই গত 2 বছর ধরে ব্যাপক হয়েছে। এর মধ্যে একজন হোটেল ওয়েস্টিন একজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এখন আবার আসছেন আরেকজন, তিনি হচ্ছেন কি বলে জেরাল্ড পি হ্যামিল্টন, যিনি 35 বছরের অভিজ্ঞ গোয়েন্দা। এর মধ্যে আমরা পরশুর আলোচনায়ও দেখেছি, বলেছিলাম যে ভারতের মিডিয়াতে যে খবরটা পেয়েছি, তাদের গোয়েন্দা সংস্থাও এটা বলছে যে তাদেরও সীমান্তের বিভিন্ন এলাকায় মার্কিনীদের তৎপরতা বেড়েছে। এই যে বিষয়গুলো, এগুলোর সাথে কিসের কার যোগসূত্র এবং উদ্দেশ্যই বা কি? আমরা দেখেছি আফগানিস্তান, পাকিস্তান ও 4টা অশান্ত, আর আমরা পৃথিবীতে 3টা জায়গায় অশান্ত দেখেছি। একটা হলো ইউক্রেনে, আর একটা হলো মধ্যপ্রাচ্যে, আর পাকিস্তান আফগানিস্তান এই অঞ্চলটা। আমরা দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এই দেশগুলো খুবই শান্তিপূর্ণ ছিল। এর মধ্যে শ্রীলঙ্কায় আঘাত আসলো, একটা কিছু ঘটলো, নেপালেও ঘটলো, বাংলাদেশে ঘটলো, ভারতেও একদম ঘটার মতো পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেল। আসলে কি ওই এই জায়গাটায় কি একটা যুদ্ধের প্ল্যান করা হচ্ছে নাকি? আপনার কাছে কি মনে হয় রফিক ভাই, সংক্ষেপে যদি বিষয় একটু আলোচনা করেন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আসলে দেখেন, এখানে অলরেডি আপনি যে ফরিদ ভাই যে আলোচনা করছে অনেকটাই, এটা অলরেডি একটা ব্যাটেল ফিল্ড না হলেও এটা অলরেডি আমাদের দেশটা এখন আর আমাদের হাতে নাই। এটা আপনি আমাদের নীতি নির্ধারণী যে কাজগুলি সেগুলি এখন আমাদের হাতে নাই। কারণ আপনি জানেন আপনার যে আসতেছে, সার্জিও গুর আসতেছে, আবার এই যে গোয়েন্দা প্রধান আসতেছে বা সাবেক ডিরেক্টর উনি ছিলেন, সিআইএর ডিরেক্টর, তারা তো এমনি এমনি এই দেশে আসতেছে না। আমরা কিন্তু অনেকদিন ধরে দেখতেছিলাম যে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি, দেশ যদি অস্থিতিশীল যদি না থাকে, মানে আপনার ঘরে যদি আপনার ভাই ভাই ঝগড়া না করেন, তৃতীয় ব্যক্তি কিন্তু এখানে আইসা কোনো মাতবরি করতে পারবো না। তৃতীয় ব্যক্তি কিন্তু এখানে কিন্তু সুবিধা নিতে পারবে না। যখনই আপনি দুই ভাইয়ে ঝগড়া করবেন তখন কিন্তু এই জিনিসটা সহজ হয়। যেমন আমি আজকে একটা উদাহরণ দিই, আপনার সিরিয়ার কথা বলি। সিরিয়ার সাজানো গোছানো সুন্দর দেশটা, ওই যে বর্তমান মোহাম্মদ সারা আল কি জানি নাম, ও কিন্তু বিশাল বড় জুব্বা দাঁড়িয়ে নিয়ে ঘুরে। হয়রাজ আজকে কিন্তু সে আমি এই যে একটু আগে খবরে পাইলাম যে ইসরায়েলের সাথে তারা চুক্তি করতে যাচ্ছে, বুঝতে পারছেন? এখন আমরা আমাদের দেশও কিন্তু এই যে গোয়েন্দা সংস্থা আসছে, আমাদের দেশও কিন্তু দেখবেন কয়েকদিন বাদে ইসরায়েলের সাথে চুক্তি হবে। সেটা সমস্যা না, চুক্তি মানে ওই কূটনৈতিক সম্পর্ক যেটা আছে। আমাদের দেশের হুজুররা কেন কূটনৈতিক সম্পর্ক করতে বিরোধিতা করে বা আমাদের সাবেক সরকাররা কেন করলো সেটা হলো ভিন্ন একটা ব্যাপার। তবে হুজুরদের ব্যারিকেডের কারণে এটা হয় নাই। হয়রাজ সিরিয়া কিন্তু অলরেডি আমেরিকার সাথে তো মানে ইসরায়েলের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে। আর এখানে আমাদের দেশে যে প্রবলেমটার কথা বলি, এই এলাকাটা নীরব ছিল। পাকিস্তান শুনেন, পাকিস্তান যদি আপনার ওই যে সন্ত্রাস কবলিত না হইতো তাহলে তো পাকিস্তান এই যে এই আমেরিকার কথা শুনতো না। এটা কিন্তু জানেন, মানে আমেরিকা যা বলে তাই শুনে সাই তাকে করতে হয়, মানে আমেরিকার পারপাস সবকিছু সাফ করে। এক কথা বলতে পারেন আপনার আমেরিকা পিছন থেকে আমেরিকা পাকিস্তানকে চালায়, তাদের আর অন্য কোনো কাজ নাই, ওদের কোনো কাজ ওরা হলো, কিন্তু আমেরিকা হলো চালাচ্ছে। কারণ আমাদের দেশের পরিস্থিতি স্টাইল এরকম হয়ে গেছে। এখানে দুইটা কারণ এই কাজগুলো হচ্ছে। এই যে আমরা অনেক আগে আলোচনা করে ভাবছিলাম এই পিছনে, ওই যে আপনার 7 সিস্টারের এখানে আপনার এই একটা সাইট নিয়ে যে খ্রিস্টান রাষ্ট্রের যে আপনার একটা প্ল্যান, ওই প্ল্যানটা কিন্তু এখানে আছে। এখানে দুইটা দেশ ভুল, মানে একটা দেশই ভুল কাজ করছে, যেটা হলো চীন। চীন মনে করতেছে যে আমরা বাংলাদেশকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে দিব, কিন্তু আমেরিকা কিন্তু অলরেডি নিয়ন্ত্রণে নিয়ে নিছে। চীন যতই চেষ্টা করুক সেই নিয়ন্ত্রণে সে নিতে পারবে না বাংলাদেশকে। কারণ চীন এখানে, আমেরিকা কিন্তু ওই যে চীন এবং ভারতের একটা দ্বন্দ্ব লাগায় রাখার চেষ্টা করছিল সবসময়, কিন্তু ভারত এই জিনিসটা বুঝে দেখেই ওরা কিন্তু আমেরিকার পুরোপুরি কথা শুনে না। এই কথা শুনে না দেখেই এই বাংলাদেশকে কিন্তু টার্গেট করছে। ওইখান থেকে এমন চেষ্টা করবে যে ভারতকে কন্ট্রোল করার জন্য, ওই ভারতকে এই যে বিভিন্ন ধরনের
পেছে ফেলায় কন্ট্রোল করার চেষ্টা করবে। এটা হলো এই যে আপনি যে কক্রুজের আন্দোলন, এটার সাথে কিন্তু এটার সম্পর্কযুক্ত থাকতে পারে, কারণ ভারত কিন্তু আমেরিকার কথা শুনতেছে না, চীন তো শুনিই না। চীনকে চেষ্টা করেছিল ভারতকে দিয়ে আপনার একটা কন্ট্রোল করার জন্য, কিন্তু সেটাও পারে নাই। পাকিস্তান দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করে, এটা মনে করেন যে এখন ওইটা অন্যরকম একটা ব্যাপার। এখানে এই যে আমাদের দেশের এখন এই যে আপনার যে গোয়েন্দা সংস্থা যেটা আছে, আপনি আরো কিছুদিন পরে দেখবেন, আমরা তো চোখের সামনে দেখতেছি, অথবা যারা প্রশাসনে আছে, সরকারের ক্ষমতায় আছে, ওনারা বুঝে সবই, কিন্তু ওনারা এটা, ওনাদের কিছু করার নাই, ওনাদের হাত পা ওনার অলরেডি নিজেরাই বেঁধেছে নিজের শরীরে, এটা আর কিছু করার নাই। আর ফরিদ ভাই যেটা বলছে, আমিও কোনো আশাবাদী না, আমার এই দেশকে নিয়ে আমি কোনো আশাবাদী না, ফরিদ ভাইয়ের সাথে একমত, এবং অনেক আগেই বলছি আমাদের দেশের পরিস্থিতি আর ভালো হওয়ার সুযোগ নাই। কারণ দেখেন, আজকে একটা রিপোর্ট আসছে যে আমাদের দেশ তৈরি পোশাক রপ্তানিতে ৩য় স্থানে চলে গেছে। দেখেন আপনি, আমি একটা ভিডিও করছি 5 মিনিট আগে করে আসছি, এখানে এসে একজন মানে কথার পরিপ্রেক্ষিতে এসে আমার কমেন্ট করছে যে মোদি হাসিনার বিচার করব। দেখেন, মোদি হাসিনার বিচার করবো বাংলাদেশ আইনে, মানে ওই রাজনীতির আলোচনা আসলে, কিন্তু তারাই আমি বোঝানোর চেষ্টা করলাম যে ভাই রিপোর্টটা দেখুন। ও আমাকে আবার বলছে যে আপনি না জানিয়ে কথা বলেন, বুকাচুদা আমার বলে এক কমেন্ট করছে যে বাংলাদেশের 2 নম্বর আছে, আপনি রিপোর্টটা দেখে আসেন। এবং আপনি যে আমাদের অর্থনৈতিক অবস্থা যতক্ষণ শুনেন, একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে তখন কিন্তু অনেক দেশের কথাই শুনে না। আর আপনি যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, যে ফরিদ ভাইয়ের কথা শোনা লাগবো, আপনার কথা শুনতে হবো, আর একজনের কথা শুনতে হবো, শুনতে আপনি বাধ্য। যেহেতু শুনেন, আমি এটা বিশ্বাস করি, আমি দেখছি নিজে, আমাদের এই দেশে অর্থনীতির উন্নয়নের পিছনে ভারতের একটা বিশাল অবদান। আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, এই জন্য আমাকে অনেক গালাগালি করে, করুক, এটা আমার কোনো আসে না, কারণ আমার দৃষ্টি, আমার চোখে দেখলাম এই 16 বছরে দেশের যে উন্নয়নটা হয়েছে, এটা ভারতের একটা যথেষ্ট একটা সাপোর্ট ছিল। কিন্তু এই সাপোর্টটার কারণেই আমেরিকা বহুত দিন ধরে চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশের মধ্যে তারা ওই খবরদারি করতে পারতেছিল না, কারণ ভারতের সাথে যেহেতু কূটনৈতিকভাবে এতভাবে এঙ্গেজ হয়েছিল, এটা ভারতে একটা নিশ্চিন্ত ছিল, আর বাংলাদেশের উন্নয়ন হয়েছিল, এটা কিন্তু হয়েছিল। এটা দেশ, আমাদের দেশের মানুষ বুঝতেছে না, এখন বুঝবে সামনে। ওই যে আর চীনও বুঝবে কিছুদিন পরে। চীন কিন্তু এখানে গা পা ছায়া চলতেছে, এইখানে চীনও কিন্তু একটা মানে মানে কি ভূমিকা, মানে দুতালি বিভাগ পালন করতেছে, দুতালি বিভাগ পালন করতেছে। এটার জন্য কিন্তু একটা সমস্যা সামনে পড়তে হবে, এটা এটা ধরে রাখেন আপনি, বুঝতে পারছেন জিনিসটা। এখন মূলত আসলে ভারত চীনকে ঠেকানোর জন্যই কিন্তু ভারতকে চেষ্টা করছেন। ভারত যেহেতু তার আমেরিকার সাথে সায় দেয় না, এই জন্যই বাংলাদেশকে তারা করছে, ক্যাপচারে নিছে। কারণ বাংলাদেশে ক্যাপচার নিলে পাকিস্তান বাংলাদেশ পন্থী হয়ে গেছে, পাকিস্তান পন্থী হয়ে গেছে, তার মানে ভারতকে একটা কোণাটাসা করার চেষ্টা করবে। এটা ভারতের যারা রাজনীতিবিদ আছে, যারা যেমন আপনার কোণাটাসা করতে চাইছিল, আমি আজকে একটা ভিডিও করছি যে মোদি, যে প্রধানমন্ত্রী মোদি, যে আপনার ক্যারিজমেটিক যে আপনার ব্রেন আছে, উপস্থিত ব্রেন, সে তাকে সেই তার দেশকে কিন্তু রক্ষা করছে, নাহলে তার দেশও একটা বিপদে ফেলাই দিত। আপনি হয়তোবা সরকার পতন হইল না, দেখলো আপনার এমন একটা বিশৃঙ্খলা তৈরি করলে তার বিভিন্ন আমরা আলোচনা করব, এই প্রসঙ্গ তো আমাদের অলরেডি আছে, আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। আমি মূলত যেটা জানতে চাচ্ছি যে এই যে আমাদের এই যে শান্তিতে আমরা ছিলাম, স্থিতিশীল ছিলাম, বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা মোটামুটি ভালোই ছিলাম। যদিও শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে, নেপালে হয়েছে, কিন্তু গৃহযুদ্ধ হয়নি, ওই ধরনের সিচুয়েশন হয়নি। এখন আবার ওই দেশগুলো স্টেবল হয়েছে, আবার নেপালে ইদানিং আবার সমস্যা দানা বাঁধছে। ভারতে তো এক ভয়াবহ কাণ্ড ঘটে গেল, খুবই রিস্কের পর্যায়ে চলে গেছিল। আমরা দেখলাম যে এই যে গোয়েন্দা তৎপরতাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রই কি এসব করাচ্ছে, আপনার কি মনে হয়? এবং তাদের তৎপরতাটাই তো আমি খুব অনেক বেশি দেখতে পাচ্ছি। আপনি সারা বিশ্বে যেখানেই আপনার এই ধরনের দেখবেন, সেখানে কিন্তু ডিপ স্টেটের আপনার হাত, এটা ওপেন হয়ে গেছে, কারণ এটার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি সিরিয়াতে বলেন, প্রকাশ হয়ে গেল গা, এটা সিরিয়ার দেখেন, সিরিয়ার যে সরকারটা পতন ঘটাইলো, যে সুন্দর ভাই, আমি আসবো আবার আপনার কাছে, সিরিয়া নিয়ে আলোচনা করব, অবশ্যই করবো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থেকে আপনার দেখেন, আমি উদাহরণ দিয়ে দিলাম, জি, এটা মনে থাকবে আপনাকে, আপনার জি
আবার আসবো আমি ফরিদ ভাইয়ের কাছে। আমি- ফরিদ ভাই একটু অসুস্থ আছেন, তো আজকে আমরা খুব বেশি লম্বা করতে চাইবো না, যেহেতু উনি একটু অসুস্থ আছে। ফরিদ ভাই, আমরা আসলে ওই যে দিল্লি নিয়ে চলে যাই আবারও, বিষয়টা নিয়ে আমরা টানা 4-5 দিন আলোচনা করে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। এক মিনিট পরে আসতেছি, হ্যাঁ 1 মিনিট পরে বেরিয়ে আসতেছি। এই যে ককরোচ পার্টি যে আন্দোলন করলো, এরা কিন্তু আবার ঘোষণা দিয়েছে যে এরা নাকি কখনো নির্বাচনে যাবে না। মানে আপাতত তারা ঘোষণা দিয়েছে তারা কোনো আন্দোলন, মানে তারা সব সময় যে কোনো সরকারের বিরোধিতা করবে। অলরেডি কেরালা সরকারের বিরুদ্ধেও কিন্তু কংগ্রেস পার্টি মিছিল করতেছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেমন হয়েছে না এই মুহূর্তে, মানে আজকে এই মুহূর্তে কেরালা সরকারের বিরুদ্ধে ওইখানেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুধু পাঞ্জাবে হচ্ছে না, পাঞ্জাবেও কিন্তু এই মাসের সম্ভবত 10-12 দিন আগে, এই 10-12 দিন আগে এই পাঞ্জাবেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেটা নিয়ে কিন্তু আন্দোলন করতেছে। বিহারে আন্দোলন হয়েছে। জি, তাহলে এটা কিন্তু ফরিদ ভাই আরেকটা বিষয় একটু বলে রাখি, যেহেতু আজকে লাইভটা দীর্ঘ করবো না, আগেই বলে দিয়েছি আপনি অসুস্থ আছেন। এই ওই ভারতের এই আন্দোলনটার প্রসঙ্গে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, যেটা আমি লক্ষ্য করেছি, আমি শুরু থেকেই ভাবছিলাম যে ওই একজন মানুষ এখনো কিছু বলেনি, কোনো মন্তব্য করেনি। বলছি তার কথা, তিনি শেষ 24 ঘন্টায় আন্দোলনের সাথে আরো একজন যুক্ত হয়েছিলেন, হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবী সংগঠন যাদেরকে আরএসএস বলা হয়, সে আরএসএস এর প্রধান মোহন ভগবত। তিনি শেষ 24 ঘন্টায় সক্রিয় হয়েছিলেন। তিনি বলেছেন চাপিয়ে দেওয়া নয়, আলোচনায় যান, নির্দেশ নয়, কাছে ডেকে জেনজিকে বোঝাতে হবে। তার এ বক্তব্যের পরই কি বেরিয়ে এলো সমাধান? আপনার কি মনে হয় ফরিদ? কোনো সন্দেহ নাই আরএসএস বিজেপির উপরে যথেষ্ট প্রভাব রাখে এবং মূলত এই যারা নেতা সৃষ্টি হয়ে এসেছে, এমনকি এখন যে শিক্ষামন্ত্রী হলো তিনিও আরএসএস এর পয়দা মানে আরএসএস থেকে শিক্ষা গ্রহণ করেছেন, আরএসএস এর মতবাদের। নরেন্দ্র মোদী কই থেকে আসছে? উনিও আরএসএস এর। তো আরএসএস নিজে রাজনীতি করে না, কিন্তু তারা তো কিং মেকার, তাদের যথেষ্ট প্রভাব রয়েছে সরকারের উপর। মানে বিজেপি নেতৃত্বের ফ্যাক্টরি বলা যায়, আমরা এইভাবে বলি নাকি? বিজেপির নেতৃত্ব পয়দা হয় আরএসএস থেকে, এটা সত্য। অধিকাংশই নেতা সেখান থেকে এসেছেন, তাদের মন মানসিকতার, তাদের ফিলোসফিকে ফলো করে। সুতরাং তাদের তো একটা প্রভাব থাকবে। মনে করেন একটা স্কুল, তা আপনি সেই যে স্কুল থেকে পড়ে আসলেন, আমরা 3 জন যদি একটা স্কুল থেকে পড়ে আসি, সেই স্কুলের প্রিন্সিপালের কথা তো কম বেশি শুনতেই হবে। আর সেটা হলো রাজনৈতিক স্কুল, মানে আরো, মানে যদি সেটা হয় রাজনৈতিক স্কুল, আমি শুনতে বাধ্য। তারপরও তাদের সাথে ওনার বক্তব্যটা একটু খেয়াল করেন, চাপিয়ে দেওয়া নয়, আলোচনায় যান, নির্দেশ নয়, কাছে ডেকে জেনজিকে বোঝাতে হবে। কি সুন্দর, মানে হ্যাঁ, মানে ওনার যে বক্তব্যটা কোন উগ্র, কোন হিংসাত্মক, প্রতিশোধমূলক নয়। রাইট, আমি শুনেছি বক্তব্যটা, এমনকি সেটা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি ভগৎ সিং এর, আরএসএস এর প্রধানের, তিনি স্বাভাবিকভাবে কথাটা বলেছেন এবং খুবই স্বাভাবিক, অ্যাগ্রেসিভ না। অ্যাগ্রেসিভ হলে তো তারা মাঠে নেমে যেত। তবে এটা ঠিক, বিজেপি সরকার যদি সংকটে পড়ে, আরএসএসই কিন্তু মাঠে নামবে এবং তাদের রক্ষা করবে, কোনো সন্দেহ নেই। ভারত এই মুহূর্তে সবচেয়ে জাতীয়তাবাদ ছড়াচ্ছে হচ্ছে, মানে ভারতীয় জাতীয়তাবাদের যে স্ট্রং শক্তিশালী পজিশন, এটা কিন্তু গড়ে তুলতেছে আরএসএস কে আমাদের বাংলাদেশে যে যাই বলুক, তারা কিন্তু ভারত রাষ্ট্রের প্রতি তারা নিবেদিত, তারা ভারতের জাতীয়তাবাদকে তারা ধরে রাখার চেষ্টা করতেছে, এটা কিন্তু সত্য। এবং তাদের সদস্য সংখ্যাও বাড়তেছে, এমন না যে তারা ক্ষমতায় যাওয়ার কারণে, আদর্শিক কারণে তাদের সংখ্যা হু করে বাড়তেছে। আরএসএস এর সদস্য সংখ্যা হু করে বাড়তেছে, কল্পনারও বাইরে যাদের সংখ্যা কিভাবে বাড়তেছে। এবং তারা আদর্শিকভাবে, এমন না যে তারা দল করার জন্য, আদর্শিকভাবে তাদের যে তারা মূল্যায়ন ওইভাবে করে তাদের কর্মীদের। আর ওই তার ভাষণটা তো দেখলেন, কারণ দিন শেষে তো তারা ভারতে, আর ভারতের একটা সুবিধা হলো যে তারা যে যাই বলুক দিন শেষে তারা ভারতীয়ই, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বাম হোক, ডান হোক, তারা দেশের স্বার্থে কিন্তু ঐক্যবদ্ধ হয় খুব দ্রুত, তারা দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত ঐক্যবদ্ধ হয়। তার সর্বশেষ দৃষ্টান্ত আমরা রাশিয়াকে নিয়ে দেখলাম। রাশিয়া কিন্তু ঘাঁটি যখন করলো, মানে রাশিয়ার সৈন্য কিন্তু এখন ভারতে আছে প্রায় 4 থেকে 5 হাজার। সর্বদলীয় সিদ্ধান্ত কিন্তু এটা, সবাই স্বাক্ষর করেছে। এই ব্যাপারে কেউ সমালোচনা করেন। সরকারের টু শব্দটি করতে দেখেন,
এটা আমার মনে হয় কি মানুষ জানেই না। 5,000 সৈন্য একটা, কারণ বহির্বিশ্বের সৈন্য আপনার দেশে আনলে অবশ্যই আপনি সকল রাজনৈতিক দলের মত ছাড়া তো এটা আপনি পারবেন না। আপনি তো সংসদে একক সংখ্যাগরিষ্ঠ হইলেও পারবেন না। সর্বসম্মতিক্রমে সেই রাশিয়ার সাথে তার যে সামরিক চুক্তি, তারা এখানে সৈন্য এসেছে। পাশাপাশি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যে তারা ভারত সরকার যে অতিথি হিসেবে রেখেছেন, এখানেও কিন্তু সর্বদলীয় সম্মতি রয়েছে। যারা যে যাই বলুক, ভারতের সর্বদলীয় সম্মতি, আবারও বলতেছি সর্বদলীয় সম্মতি, অর্থাৎ যারা মনে করতেছে বিজেপি সরকার চলে গেলেই শেখ হাসিনাকে ধরে আনবে আর ফাঁসিতে ঝোলাবে, অতনালি আদেশের না, ওইখানে সর্বদলীয় সম্মতি। বরং বরং কংগ্রেস সরকার যদি আসে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক আরো ভালো হবে। এই দেশের মানুষ এটা জানেই না। এই দেশের যারা এই যে সিংকুবাম এবং যারা আন্দোলন করে এটা জানেই না যে ধরে নেন যে বিজেপি সরকার 29 সালে থাকলো না, বা এই কালকের ওই পরশুর আন্দোলনে পতন হয়ে গেল, কিছুই হইতো না। বরং আওয়ামী লীগের ওই সরকারের সাথে ইন্দিরা গান্ধীর যে নাতি আছে রাহুল গান্ধী, তার সাথে সম্পর্ক তারা ভালো, আরো মজবুত হইতো। এটা আরো ধারণাই করতে পারে নাই, একটু বুঝতে পারে নাই যে কি করতে পারে। তবে ভারত পৃথিবীতে 2টা দেশ গণতন্ত্রের উদাহরণ দেয়। একটা আমেরিকা, সারা পৃথিবীতে গণতন্ত্রের উদাহরণ 2টা দেশ, একটা হলো আমেরিকা, একটা হলো ভারত। তো আমাদের সৌভাগ্য যে ভারতের মতো একটি প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পেয়েছি। যদি এই ভারতটা কোনো না কোনো ভাবে যদি পাকিস্তানের মতো হইতো অগণতান্ত্রিক রাষ্ট্র, এটা যদি আফগানিস্তানের মতো অগণতান্ত্রিক রাষ্ট্র হইতো, বা বার্মার মতো সামরিকতন্ত্র হইতো, তাহলে আমাদের দেশটা এতক্ষণ কয়েক টুকরা হয়ে যেত, আমাদের দেশ থাকতো না। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একটু এইটা তাহলে পাকিস্তানের কথা যখন নিয়ে আসলেন, পাকিস্তান তার দেশের মানুষের উপরে কি পরিমাণ হামলা করছে এবং কি পরিমাণ মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, সামরিক কর্মকর্তারা নিহত হচ্ছে, সৈনিকরা নিহত হচ্ছে, পুলিশ নিহত হচ্ছে, মসজিদে বোমা হচ্ছে, কি এক ভয়াবহ অবস্থা, এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের মানুষকে মেরে ফেলছে। আবার দিল্লিতে এত বড় একটা আন্দোলন হয়ে গেল, সেখানে পুলিশ কাউকে ওই ধরনের আক্রমণ করেনি, আর্মি করেনি, আধা সামরিক বাহিনী করেনি, হ্যাঁ ওই ধরনের কিছুই ঘটেনি, কোনো ধরনের রক্তপাত ছাড়াই সাকসেসফুলি এত বড় একটা আন্দোলনকে মিনিমাইজ করে ফেলেছে আলোচনার মাধ্যমে। পাকিস্তানে এই কাজটা তারা করতে পারে না। আচ্ছা, এইবার আপনাকে বলছি আমি, ঠিক দিল্লির আন্দোলনকে আপনারা বারবার বলছিলেন সবাই যে ঢাকার 24-এর আন্দোলন প্রায় সেম, উৎখানটা ঠিক একই ধাঁচে একই ছাঁচে ওইভাবেই উঠে আসছে। এখন এই যে তখনকার আওয়ামী লীগের যে সরকার ছিল বাংলাদেশে, তারা কেন ব্যর্থ হলো? তারা কেন এই যে আজকে বিজেপির সরকার এই সময় এসে যে সিদ্ধান্ত নিয়েছে, যে পলিসি নিয়েছে, আওয়ামী লীগ সরকার নিতে পারলো না কেন? ওদের তো প্রথম দাবিটা ছিল কোটা, তারপরে সেটা বেড়ে যখন 6 জন মারা গেল, তখন তারা দাবি করলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এরপরে গেল তারা এক দফায়, যখন আরো লাশ পড়লো, যেভাবেই পড়ুক, লাশ কিভাবে পড়ছে এটা তো এখনো আপেক্ষিক, অনেক আলোচনা, অনেক তদন্তের ব্যাপার আছে। তো এরা কেন ব্যর্থ হয়ে গেল? তারা কেন মানে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারলো? ফরিদ, এটা আমার সাথে আপনি সংক্ষেপে, এটা আমি বাংলাদেশটি আলোচনা করতে চাই না, তবুও এসে গেল। জি, এজন্য এটা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে। আওয়ামী লীগ সরকার, আমার কাছে এখন পর্যন্ত যত তথ্য আছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটতই, তাদের এরপরে প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল, প্ল্যান ডি ছিল। অর্থাৎ আওয়ামী লীগের সরকার পতন আপোষ করলো স্বরাষ্ট্রমন্ত্রীর। এটা বাংলাদেশ না, বাংলাদেশে যেমন ওইখানে কিন্তু ওয়াকার নেই, ওইখানে কোনো ইউনুস নাই। যদি ভারতে একজন ওয়াকার থাকতো, তাহলে কিন্তু ওই সরকার ওই দিনই পড়ে যেত। প্ল্যান কম করা হয় নাই, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থারা এত সতর্ক, তারা তো দেশপ্রেমিক, তারা তো কোনো সরকারকে রক্ষা করে না, তারা দেশকে রক্ষা করে। তো তারা কারো কাছে বিক্রি হয় নাই। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এরা তো বিক্রি হয়ে গেছে, হয় ভয়ে, নাহলে টাকার লোভে বা ক্ষমতার লোভে বা সুযোগের লোভে ভয় পেয়ে গেছে। আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে কালকে যদি পৃথিবীর কোনো দেশ নির্দেশ দেয়, হুকুম মানতে বাধ্য। আপনি জানেন যে পাকিস্তান যখন আফগানিস্তানে আক্রমণ করতে আপত্তি করছিল যে তারা আক্রমণ করবে না, তাদের সরাসরি বলা হয়েছিল যে হয় ডলারের বস্তা নাও, যুদ্ধে যাও, আর তা না হয় তোমরা পাথর যুগে চলে যাবে। সুর করে গিয়ে এই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তারা যেতে বাধ্য হয়েছে। তো তারপর আপনার 1980-র দশকে জিয়াউল হকের সময় তখন বলা হয়েছিল তোমরা ডলারের বস্তা খুলে দিয়েছিল, তোমরা আমেরিকার হয়ে কাজ করো।
তোমরা রুশ বাহিনীকে হটাও, সোভিয়েত ইউনিয়নের বাহিনীর আফগানিস্তান থেকে হটাও, তারা টাকার বিনিময়ে কাজ করেছে। কিন্তু ভারতের সেনাবাহিনীকে তো আপনি কিনতে পারবেন না। ভারতের একজন সেনাবাহিনীর কথা বলেন তো, কর্মকর্তা যার বাড়ি কানাডা আছে। ভারতের একজন সেনা কর্মকর্তার নাম বলেন যার বাড়ি অস্ট্রেলিয়ায়। ভারতের একজন কর্মকর্তার নাম বলেন যার বাড়ি আমেরিকায়। একজন আপনি খুঁজে পাবেন না। কিন্তু পাকিস্তানের সব সেনা কর্মকর্তার বাড়ি অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো আপনি তো ভারতের সেনাবাহিনীকে তো কেনা যায় না। যদি কেনা যায় তো ওইখানে ওইটা ঘটাই ফেলতো, এই জন্য পারে নাই। আর শেখ হাসিনা যদি, জননেত্রী শেখ হাসিনা যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাইতেন, কাজ হইতো না। কারণ তাদের পরিকল্পনাটা একেবারে 11 টাওয়ার, তারা গুছিয়ে ফেলেছিল, ওটা পারা যাইতো না। অনেকে আমাকে বলেছে যে এই যে ভারতের উদাহরণ দেয় বা আপনিও দিলেন, আমি এটার সাথে একমত না। পতন ঘটতোই, তখন তারা প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি প্রয়োজনে তখন শেখ হাসিনাকে হত্যা করতো, ঘটাইতো। আমি তাহলে আপনাকে বলি, সেদিন প্ল্যান ছিল বহুবিধ। যদি শেখ হাসিনা, যদি ওই আন্দোলনে, যদি তারা আন্দোলনে সফল না হইতো, শুনেন কোথাকার কোন ভিপি নুরা, কোথাকার কোন গালফোলাম তারেক, কই রাশেদ, এরা কারা? এরা আন্দোলন করতেছে, এদের পিছনে খুঁটির জোর ছাড়া কার পক্ষে সম্ভব ছিল? যেখানে বিএনপির লোক মাঠে নামতে পারে না, যেখানে জামাত মাঠে নামতে পারে। আপনি বলেন তো, যে জুন মাসের আগে জামাত মাঠে নামে মিছিল করেছে, বিএনপি মিছিল করেছে, কেসিকেটের মধ্যে পয়সা থাকতো, রিজভি নামই হয়ে গেছিল কেসিকেট। বিএনপির নেতারা অফিস থেকে বেরোতে সাহস পায় নাই। তো সেখানে কই থেকে কোন সলিমুদ্দি কলিমুদ্দি কেসকি বান্দির পোলার আইসা একটা সরকার পতন ঘটাইলো? আপনি কি এটা কি মনে করেছেন এমনি হয়েছে? এটা ঘটতোই, তারপরেও ঘটতো। কারণ এটা শুরু হয়েছে সেই শাপলা চত্বর থেকে না, শুধু যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2009, ওই যে বিডিআর হত্যাকাণ্ড, এটা দিয়ে শুরু হয়েছিল। আওয়ামী লীগ সরকারকে শুরুর দিন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক যেমন নরেন্দ্র মোদী সরকারকে যেদিন সে ক্ষমতায় আসে 2014 সালে, এ পর্যন্ত 25টা বড় ষড়যন্ত্র করা হয়েছে, বড় বড় ষড়যন্ত্র, সব মিলে বোধহয় 40টা হবে, বড় বড় ষড়যন্ত্র করেছিল। 25টা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগেরও শুরু থেকে বিটিআর হত্যাকাণ্ড কি আপনি মনে করেছেন এমনি করা হয়েছিল? শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে চেয়েছিল। তারপরে যে রোহিঙ্গা 12 লাখ ঢুকাইলো, শেখ হাসিনাকে ফেলে দিতে চেয়েছিল। এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা আসছে, বিভিন্ন ইস্যু নিয়ে আসছে, পারে নাই। শেষ মুহূর্তে 2018-তে একটা কই থেকে এক আন্দোলন সৃষ্টি করলো, ওটা তারপরে তারা আস্তে আস্তে সবাইকে কিনে নিল, সেনাবাহিনীকে পকেটে নিয়ে নিল, আন্দোলন হয়ে গেল। এবং কারণ সেনাবাহিনী যখন বিট্রে, কালকে যদি ভারতের সেনা 3 বাহিনী প্রধান বিট্রে করে, কোন সরকার টিকবে না। কিন্তু ভারতে তো এটা পারে নাই, তাই ওটা ওখানে সম্ভব না এবং পারবেও না ভবিষ্যতে। এইভাবে আপনি সেখানে নির্বাচন দিতে পারবেন। আপনি ভারতে যাই ঘটান, নির্বাচনের মাধ্যমে আপনাকে ক্ষমতায় আসতে হবে, যত কিছুই ঘটান আপনার। কারণ ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত। সেনাবাহিনী ইলেকশনে নাক গলায় না। ওইখানে নির্বাচন কমিশন হলো অল ইন অল। নির্বাচনের সময় সেনা প্রধানের কথা ওইখানে কেউ এমপি হয় না, সেনা প্রধানের কথা ওইখানে কেউ দেশ থেকে বের হয়ে যায় না, সেনাবাহিনীর কথায় কেউ দেশে আসে না, ওইখানে নেতাদের কথাই নেতারা আসে। সেই জন্য ভারতে আপনি সফল হতে পারবেন না। এমনকি 5 লক্ষ লোক আসলেও না, 10 লক্ষ লোক আসলেও না, এমনকি গুলাগুলি হইলেও হইতো না। কি হইতো? মধ্যবর্তী নির্বাচন দিত, নরেন্দ্র মোদী ঘোষণা দিয়ে দিবে। আর বাংলাদেশের মতো তো আপনি দল নিষিদ্ধ করতে পারবেন না। যারা ক্ষমতায় যাবে গিয়ে কি বিজেপি নিষিদ্ধ করতে পারবেন না। তো বাংলাদেশে তো এটা সম্ভব। বাংলাদেশেও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতো, তাহলে কি হইতো? ফলাফল তো উল্টা হইতো। বিরোধী দল কে থাকতো? কমপক্ষে বিরোধী দলে তো আওয়ামী লীগই থাকতো। তো এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। যেই দেশের কূটনীতি দুর্বল, যাদের নেতৃত্ব আরোপিত, অর্জিত না। বাংলাদেশে আপনি দেখেন তো, শেখ হাসিনার নাম ছাড়া আওয়ামী লীগের যদি 300 এমপি থাকে, 5 জন হয়তো নিজের যোগ্যতা এমপি হয়। আর 295 জনই তো শেখ হাসিনার নামে বা নৌকা মার্কার নামে এমপি হয়। বিএনপিও সেম কেস। খালেদা জিয়া তারেক রহমানের 300 এমপি হলে খালেদা জিয়া তারেক রহমানের নামেই 295 জন এমপি হয়, 5 জন হয়তো নিজের যোগ্যতাতে হয়। এগুলো তো অর্জিত না, আরোপিত। তো ভারতে তা না তো ভাই। ভারতে যারা আসে ম্যাক্সিমাম, বলবো না যে সবাই অর্জিত, তা না। ভারতে 540 জন এমপি রয়েছেন। এই 540 জন এমপির মধ্যে 500 জনই নিজের যোগ্যতাতে পাশ করে আসে। তাহলে আপনি দেখেন মেজরিটি কত। আর 40 জন হয়তো কারণ নামে চলে আসে, কিন্তু 500 জন তো, 500 জন না, ধরেন ওইখানে অর্ধেক নিজের যোগ্যতায় পাশ করে। আপনি এটাকে কি মনে করেন? যোগ্যতা না? ধরেন ওখানে 500 না, 250, যেখানে বললাম যে 540-এর অর্ধেক যা হয় তা অন্তত আসলো। মনে করেন 270-75 জন নিজের যোগ্যতা এমপি হয়েছে। তারা কি কারো কথা মানবে? যার নিজে ভোটে এমপি হওয়ার যার যোগ্যতা আছে, সে সেনাবাহিনীর কথা মানবে? কখনোই মানবে না। সেটা পৃথিবীর যে কোনো দেশ হোক। আমি যদি আমার এলাকার এমপি হই, আমি ডিসিরা মানবো নাকি? আমি সেনা কর্মকর্তারা মানবো নাকি? আপনি যদি আপনার এলাকার এমপি হন জনগণের ভোটে, আপনি ডিসি, আপনার এলাকার যে কমান্ডার থাকবে সেনাবাহিনীর, তাদের কথা, ওই কথা আপনি মানবেন না? সচিবের কথা মানবেন না? সচিবের কথা, আচ্ছা আপনি দেখেন
ওই যে সৈয়দ আশরাফ সাহেব, তার দেখলেই সচিবদের পাতলা পায়খানা শুরু হয়ে যেত, তাইতো না? মঈনুদ্দিন খান আলমগীর, তার দেখলে সচিবদের পাতলা পায়খানা শুরু হয়ে যেত। কেন হইতো? কারণ তারা এমপি, তারা নিজেরাও যোগ্য এবং এমপি হওয়ার যোগ্যতা তারা রাখে, তারা ভোটে পাশ করে আসে। আপনি দেখেন তো, আপনি দেখেন বিএনপিরও ছিল, বিএনপির যারা এরকম বড় বড় 2-4 জন নেতা ছিল না, তারা কি সচিবদের পাত্তা দিত না? তো কারণ কি? তারা নিজের যোগ্যতায় পাশ করে, নিজের যোগ্যতায়। বাংলাদেশে যারা এখন হয়েছে তারা কারা? এই দেশের প্রধানমন্ত্রী মুসলেখা প্রধানমন্ত্রী, এই দেশে বিরোধী দল মুসলেখা দিয়ে আসছে, তো তারা সেনাবাহিনীর কথা বলেন, কিন্তু ভারতে কাউকে মুসলেখা দিয়ে আসে না। আপনি দেখেন যে প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী দক্ষিণে যাইতে হলে তার রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যায়, এটা প্রধানমন্ত্রী। মানেটা কি? কারণ কি? যার যার যোগ্যতা। আপনি দেখেন নাই যে 15 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, কি অবস্থা হয়েছিল? সরকারি দলের কথা বলতে পারছে? কারণ ওইখানে যার যার যোগ্যতা দিয়ে তারা ক্ষমতায় আসে, যখনই আসুক, যেভাবে আসুক। বাংলাদেশের মতো না। তাই ওইখানে আপনি চাইলেও আপনি ওইটা করতে পারবেন না। আর শেখ হাসিনা, আমি কথাটা লম্বা হয়ে গেল, শেখ হাসিনাকে সরাইতেই আরো ভয়াবহ, এখন বললাম না, বলার দরকারও নেই, কারণ এটা যেহেতু ঘটে নাই, যা হবার হয়ে গেছে। আর বহুবিধ প্ল্যান ছিল, এটা পরে জেনেছি আমরা, এই মাস 3 আগে জেনেছি যে এটা। আমিও বলতাম, আমিও মাঝে মাঝে মনে করতাম যে একটু যদি বসে আলোচনা করতো, কিন্তু আসলে তা হইতো না। কারণ পিছনে তো কাজ করতেছে আরেকজন, পিছনে কাজ করতেছে আরেকজন। এইখানেও তাই ছিল, দিল্লিতেও এই ককরোচদের পিছনে আরেকজন ছিল, কিন্তু ওদের লাইন, ওদের বিসি কেটে দিয়েছে আর কি। যেমন পাড়ার বিসি কেটে দিলে কি হয়, খাসা হয়ে যায় না? এদের খাসা করেছে ওই দেশের সরকার এবং সরকারের যে যারা গোয়েন্দা সংস্থা, এরা খুবই সতর্ক ছিল। সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, এদের বহু গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা খুবই সতর্কভাবে মনিটরিং করতে। বললাম না যে গোপনে গোপনে ক্যামেরা লাগিয়েছিল, এরা জানেই না। এরা কি মনে করছেন এমনি সরে গেছে এখন? ওইখানে কে কে কি করে, অনেক তথ্য বেরোবে কয়দিন পরে, দেখতে পারবেন। এটা আমি বলি নাই, টিভিতে আসছে সরাসরি। এটা এমন না যে আমি মনের মাধুরী মিশিয়ে। ফরিদ ভাই, বহু দেশ থেকে খাবার গেছে ওখানে, হাজার হাজার প্যাকেট, এমন আমরা দেখেছি, এমন তথ্য। পেমেন্ট আসছে দিল্লি থেকে, পেমেন্ট আসছে কাতার থেকে, এমনকি পেমেন্ট গেছে বাংলাদেশ থেকে। তো এগুলো তারা বুঝতে পারে নাই, আর তাদের নেতাদের এগুলো বলে নাই। রাহুল গান্ধীর দেখেন কয়দিন পরে জেল হয় কিনা, তার নামে দ্বৈত নাগরিকত্ব আইনের মামলা হয়েছে। এটা প্রমাণ হলে তো তার এমপিতেই থাকবে না। এর আগেও কিন্তু একবার সে বহিষ্কৃত ছিল বিরোধী দলের নেতা হিসেবে। তো ভারত তার নির্দিষ্ট আইনে চলবে, আপনি বললেই তো হবে না। এটা বাংলাদেশের মতো করে। খুবই মজার একটা খবর আছে, খবরটা হলো রফিক ভাই এই খবরটা গুতা দিয়েছিলেন, যার কারণে এই যে বাশার আল আসাদকে তাড়িয়ে দিলাম আমরা জিহাদিরা, আমরা সশস্ত্র সংগ্রাম করলাম, স্বৈরাচার, ফ্যাসিবাদ, নানা তকমা দিয়ে বাশার আল আসাদকে আমরা তাড়িয়ে দিয়ে এখন আমরা সেই ইমানি, সেই জিহাদি সরকার, আমরা এখন এবার চিরশত্রু ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি শুনেন, যেই দিন এই ঘটনা ঘটে এবং এই সিরিয়া এখন সিরিয়ার ভিতরে তো এখনো ইসরায়েলি সেনাবাহিনী অবশ্যই দখল করে। বাশার আল আসাদকে তাড়িয়ে দিয়ে কি সিরিয়ানরা কি ঠিক করেছে নাকি ঠিক করেনি? মানে দেশাত্মবোধের প্রশ্নে সবার সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা ভিন্ন ব্যাপার, দেশাত্মবোধের প্রশ্নে আপনার কথা ঠিক আছে, কিন্তু যে হারে চাপা মারে, যেভাবে কথা বলা হয়েছিল, এই যখন ক্ষমতায় আসলো দখল করলো আর কি বাশার আল আসাদকে তাড়িয়ে। ফরিদ ভাই আরেকটু বলি, আমার প্রশ্ন শেষ হয় নাই। এইটার সাথে সৌদি আরব ইসরায়েলকে অলরেডি স্বীকৃতি দিচ্ছে, ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছে, সব ফাইনাল হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা পরমাণু চুক্তি হচ্ছে, পারমাণবিক প্ল্যান করবে, বিদ্যুৎ উৎপাদন করবে, হ্যান্ড ত্যান এগুলো। এরপরে চলছে পাকিস্তান, এরা সবাই অলরেডি ইসরায়েলকে অলরেডি স্বীকৃতি দিয়ে দিবে, নাকে খত দিয়ে। পরিস্থিতি ওদিকে যাচ্ছে। ইভেন বাংলাদেশ, আমারও মনে হচ্ছে যে ইভেন বাংলাদেশ সেই মিশন ওভাবেই কাজ চলছে। আপনার কাছ থেকে শুনবো ওই যে সিরিয়ার কথাটা। জি আগে বলি, এইগুলো আমি সিরিয়ার কথা আমি তখন লিখি নাই, কারণ তখন তো এটা ঘটে নাই। আমি বলেছিলাম যে পাকিস্তান, বাংলাদেশ এবং আরব কান্ট্রি যারা, বাংলাদেশের কথা বলি নাই, যে এগুলো পাকিস্তান সহ সবগুলো ইব্রাহিম অ্যাকর্ডে সাইন করবে। মানুষ আমার পাগল বলছে, তাই বলে সৌদি আরব? জি, কারণ কেন সাইন করবে? বাধ্য হবে, বাধ্য। ইসরায়েলকে স্বীকৃতি দিবে তো দিবে, আব্বা ডাকতে হবে, আব্বাটাকে স্বীকৃতি দিতে হবে। এগুলো আমরা আগেই জানি। তখন বলছি বলে আমার হাই রে গালাগালি,
মানে আমাদের পক্ষের লোক আমার গালাগালি দিয়েছে, কেউ আবার গালাগালি দেয় না, বলছে ফরিদ এটা কি করে শোনে, কি আজগুবি কথাবার্তা বলো। কিন্তু এখন দেখেন তো, শুনেন, আপনার মনে থাকার কথা, 2বার ইসরায়েলি বিমান পাকিস্তানের আকাশে নয় জমিনে নামছিল, ইতিহাস বলে। বাংলাদেশ ইউনূস সরকারের সময় ইসরায়েলের বিমান আসছিল, কয় ভুলে আসছে, এই সমস্যা ওই সমস্যা আসছে, ভুলে বুঝি ইসরায়েলের বিমান বাংলাদেশে আসে, ভুলে বুঝি ইসরায়েলের বিমান পাকিস্তানে নামে। আপনি আমার বলেন তো, ভুলে কেন বাংলাদেশ ভারতে নামলো না? ভারতের সাথে তার রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, ওইখানে না নেমে বাংলাদেশ আর পাকিস্তানে কেন নামে? তখনই আমি বলেছিলাম, তারও আগে, বিমান নামার আগেই বলেছিলাম, যেগুলো হয়ে যাবে। কারণ শোনেন, আপনার যদি মেধা না থাকে, যোগ্যতা না থাকে, প্রযুক্তি না থাকে, জ্ঞান না থাকে, বিজ্ঞান না থাকে, গণতান্ত্রিক অবস্থা না থাকে, ওই দেশ কোনোদিনই টিকতে পারবে না। ওই দেশের কোনো ভ্যালুই নাই। এই যে দুবাই এত ধনী, কি লাভ? সৌদি আরব এত ধনী, কি লাভ? আবার শক্তি, আবার বলে যে ওদের তো শক্তি নাই, তাই পাকিস্তানের শক্তি আছে, সো হোয়াট? কি করতে পারবে? তাদের অর্থনৈতিক ভিত্তি আছে? পারমাণবিক বোমা কি খাবেন ভাতে খিদা লাগলে? আপনাকে বাধ্য করবে তারা। এবং দেখেন, এই যে যুদ্ধ মিডল ইস্টে তারা কি সুন্দর ছক বসায় রাখছে। এই যে ইরান, দেখেন এখন ইরান, আমি বলেছি ইরান জুজুর ভয় দেখিয়েই কিন্তু কাজটা করে নিতেছে তারা, যে তুমি পারমাণবিক বোমার অধিকারী, ওই কিছুই পারমাণবিক বোমা বানাইতে দিবে না, ওই পাকিস্তান থেকে 50টা নিয়ে সৌদি আরবকে দিবে। বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে 50টা সৌদি আরবকে দিবে, যেন পারমাণবিক বোমা দিলাম। ওইটাও আরেক আবার বলে রাখি, সৌদি আরব যেদিন নিজেকে পারমাণবিক বোমার অধিকারী ঘোষণা করবে, তার মানে হলো মুসলমানেরা আরো বেশি বিপদে পড়বে। ঠিক যেমন পাকিস্তান ভিখারিস্তানে পরিণত হয়েছে পারমাণবিক বোমা হাতে পাওয়ার পরে, সৌদি আরবে পারমাণবিক বোমা যাওয়ার পর দেখবেন মিডল ইস্টের অবস্থা কি হয়। মিডল ইস্টের অবস্থা কিন্তু আগামীতে 30 বছরে মিডল ইস্টের অবস্থা খুবই জঘন্য পরিস্থিতিতে যাবে তারা। মানে তারা একেবারেই ইসরায়েলের হাতে কথা উঠবে আর বসবে। আর বাংলাদেশ তো এই সরকার যদি টিকতো, কারণ 27 সালে টিকবে না, যদি টিকে যায় এই সরকার, এই মুসলিকা এরাই তো ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এটা তো আমি বলেছি, যে আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে বাংলাদেশ যদি কোনোদিন কোনোদিন যদি স্বীকৃতি দেয়, সেটা বিএনপি জামাত জোট স্বীকৃতি দিবে ইসরায়েলকে। এবং আপনি দেখেন আসাদ নূর, সরি আরে কি বলি, দেখেন ওই যে আসলে শরীরের সমস্যা তো তখন, আরে বিকাশ নূর, বিবিনুরের সাথে ইসরায়েলি লোকের ছবি ছিল না? সিমটম কি? সে এখন প্রতিমন্ত্রী না, সে এখন এমপি না, কি বুঝলেন? বিএনপির আসলাম চৌধুরী ছিল না, ছিল কিনা? তো এগুলো কি সিমটম? ধোঁয়া শিওর একটা তথ্য দিতেছি আসাদ নূরের ব্যাপারে। বর্তমান সরকারের এমপি ডক্টর রেজা কিবরিয়া, আসাদ নূর না, নুরুল হক নূর, কিন্তু দেখেন, হ্যাঁ, নুরুল হক নূর, উনি কিন্তু সাংবাদিক সম্মেলনে নিজে বলছে যে সে নিশ্চিত করে বলছে যে সে হলো নুরুল হক নুরু ইসরায়েলের মুসাদের এজেন্ট। উনি সাংবাদিক সম্মেলনে বলছে। সুতরাং বলেন এখন। ধন্যবাদ। জি রফিক ভাই, কথা তো ওটাই যে ফরিদ ভাই আমি যেটা বলছিলাম যে সিরিয়াতে ওই সরকারকে তাড়িয়ে দিয়ে যে জিহাদিরা, আমি ওই যে জুব্বা, ওই যে পাগড়ির কথা বলছি, যে এদের হাত ধরেই তো ইসরায়েলের স্বীকৃতিটা আসছে, এদের হাত ধরেই তো সিরিয়ার ভূমি ইসরায়েলকে দিয়ে দেওয়া হয়েছে এই জুব্বাওয়ালারা। কিন্তু ওই কোট্টাইওয়ালা, ওই যে কি বলে এই বাশার আল আসাদ, সে তো দেয়নি। এখন পাকিস্তান, সৌদি আরব এবং বাংলাদেশও দিতে হবে, যেটা দেখছি আমরা পরিস্থিতি। শেখ হাসিনা বা বঙ্গবন্ধুরা তো দেয়নি, দিতেছে কারা? ওই ইসলামিস্টরা, ওই জুব্বা, ওই পাগড়িওয়ালারাই তো। একটা উদাহরণ দেই, আর একটা ছোট্ট উদাহরণ দেই। আপনার কি মনে হয় 2001-এ নিজামী হইলো, জামাতের হইলো তখন শিল্পমন্ত্রী, বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়, আদমদি জোট মিল কোনোদিন আওয়ামী লীগ সরকার বন্ধ করতে পারতো? সম্ভব ছিল? কখনোই ছিল না। কাকে করাইছে? বিএনপিকে দিয়ে। এই বাংলাদেশকে যদি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াইতে হয়, তাহলে তো এদেরকে আনতে হবে। আপনি দেখবেন 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে, কখন বুঝবেন পাকিস্তান স্বীকৃতি দিতে যাচ্ছে? হঠাৎ করেই দেখবেন পাকিস্তানের মৌলবীদের সুর পাল্টে যাবে। যারা জিহাদি না, সারাদিন গালাগালি করে, এরা হুট করে বলবে যে ইসরায়েল তো মুসলমানদেরই ভাই ছিল, ইহুদিরা তো নবীরও জায়গা দিয়েছিল। তখন ওই যে আরে সেই মদিনার সনদের দোহাই দিবে, এই যে মদিনায় নবী দেখো অসম চুক্তি করেছিল, এই জন্য আমরা, যেমন বাংলাদেশ এখন বলে না যে দেশের স্বার্থে গম বেশি দামে কিনতেছি, তখন বলবো ইসলামের স্বার্থে ইসরায়েলের সাথে চুক্তি করা হচ্ছে। দেখেন আপনি, এই ধরনের ফতোয়া খুব শীঘ্রই বাংলাদেশেও আসবে। অলরেডি জামাতের নেতা বলছে না যে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু।
তো আমেরিকার আরেক বন্ধুকে ইসরায়েল। আচ্ছা, আপনি যদি, আমি যদি বলি যে যে মাসুদ ভাই আর রফিক ভাই হলো আমার পরীক্ষিত বন্ধু, তাহলে আমার বন্ধুরা কি আপনার শত্রু মনে করবে? বলেন আগে। অথবা আপনি যখন ঘোষণা করবেন শেখ ফরিদ হলো, শেখ ফরিদ আপনাদের দুইজন আমজনতার বন্ধু, তাহলে আমজনতার যারা বন্ধু তারা কি আমার দুশ্মন মনে করবে? তাহলে আমেরিকার বন্ধুকে, পরীক্ষিত বন্ধুকে জামাতের আমেরিকা, আর আমেরিকার পরীক্ষিত বন্ধুকে ইসরায়েল, ডালমে কুছ তো কালা হয়। এখন এদের দিয়েই করবে, কারণ আওয়ামী লীগ দিয়ে কিন্তু, আওয়ামী লীগ দিয়ে কি যে এখন যে চুক্তিটা হয়েছে এটাকে আওয়ামী লীগ দিয়ে করানো সম্ভব ছিল? ছিল না। তেমনি ইসরায়েলের স্বীকৃতি কি আপনি আওয়ামী লীগ দিয়ে করাইতে পারবেন? আওয়ামী লীগ তো 71 সালেই সাহস পায় নাই করতে। আওয়ামী লীগ তো 71 সালে 72 সালে স্বীকৃতি, ইসরায়েল আমাদের প্রথম স্বীকৃতি দানকারী দেশ, কিন্তু আমরা সেটা স্বীকার করি নাই। কেন? যে আওয়ামী লীগকে বলবে ইহুদির দল, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু এখনো ইহুদির দল বলেই, হিন্দুর দল বলেই, ঠেকাইতে পারে না। এই অপবাদ কিন্তু ঠেকাইতে পারে নাই। বরং তখন যদি ইসরায়েলের দেওয়া স্বীকৃতি মেনে নিত, অবশ্য ছোট মুখে বড় কথা হইতেছে, আওয়ামী লীগকেই তো বলে হিন্দুত্ববাদী, ওদের ভাষায় আওয়ামী লীগই তো হিন্দুত্ববাদী। আওয়ামী লীগকে হিন্দুত্ববাদী বলা হয়। তো তখনই যদি ইসরায়েলের সাথে সুসম্পর্ক থাকতো, বঙ্গবন্ধু মারা যাইতো না, মারা যাইতোই না। যেমন হিন্দুত্ববাদী দল বলে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ যদি সত্যি আসলে ভারতের সাথে, মানে ভারত আওয়ামী লীগকে নিজের লোক মনে করে, কিন্তু আওয়ামী লীগের অনেকেই ভারতকে নিজের লোক মনে করে না। ঠিক ভারত যেরকম আওয়ামী লীগকে আপন মনে করে, আওয়ামী লীগেরও যদি ওরকম আপন ভারতকে মনে করতো, কারো বাবার ক্ষমতা ছিল না আওয়ামী লীগের বাইরে বাংলাদেশে ক্ষমতায় আসে, কারো বাবার ক্ষমতা ছিল না। এবং আগামী যদি কোনোদিন আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করে, এখনো মনে করে না, শুনে নেন, উচিত কথা বললে আওয়ামী লীগের লোকে ধরো আমার কালকে থেকে আমার বাইন তালাক দিব, আমার ফলোয়ার কমে যাবো। উচিত কথা কি জানেন? ওই যে শেখ হাসিনা এখন আশ্রয় দিয়েছিল বলে ভারত বালা, তারপরে মনে মনে যদি আর 2 বছর শেখ হাসিনা কে ক্ষমতায় না আসতে পারে, এই আওয়ামী লীগের লোক বলবে যে এই 2024-এর 5ই আগস্ট এটা ভারত ঘটাইছে। এই আওয়ামী লীগেরাই বলবে, এই আওয়ামী লীগেরাই বলবে, আপনি নিশ্চিত থাকেন এটা বলবে। আর 2 বছর যদি ক্ষমতার বাইরে থাকে, এমনকি ভবিষ্যতেও যে বলবে না তার কোনো গ্যারান্টি নাই। মনে করেন যে ডিসেম্বর মাসের জন্য শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আসতেছেন, যদি 27 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগের অনেক লোক বলবো 2024-এর 5ই আগস্ট ভারত ঘটাইছে। আর যারা বিরোধী দল তারা তো বলবেই, যখনই যেই দিনই জননেত্রী শেখ হাসিনা 27 সালে মনে করেন ক্ষমতা নিল, আওয়ামী লীগ ক্ষমতা আসলো, এই যে ভাবির পোলা গ্রুপ, জামাত, বিএনপি, এদের দেখুন চোখের পর্দা পাল্টে দেবে। এরা বলবে কি 2024-এর 5ই আগস্ট ভারতে ঘটাইছে যাতে আওয়ামী লীগের জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছিল, ঠিক করার জন্য এগুলো ওরাই করছে। এগুলো বলবে তারা। আপনি দেখেন, বলবে 32 নম্বর, বলবে যে 32 নম্বর ইয়ে ভাঙাইছে, ভারত ভাঙাইছে। এই আওয়ামী লীগের লোকেরাও বলবো, শুধু বিএনপি জামাত তো উল্টে যাবে। এই এরাই বলবে যেগুলো ভাঙাইছে ভারতের, এমনকি 2-4 জন আওয়ামী লীগের লোকও বলবে এটা ভারত করাইছে। দেখেন আপনি, মানে যদি আবার বলি, ভারত যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আপন মনে করে, ওইভাবে যদি আওয়ামী লীগের সমর্থকেরা, নেতারা ভারতকে ভালোবাসে, আপন মনে করতো, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের আপনি কোনোদিন ক্ষমতার বাইরে রাখতে পারবেন না, প্রশ্নই আসে না। ভাই যেটা বলছেন এটা আমি অবিশ্বাস করি না, কারণ আওয়ামী লীগের ভিতরে 15 বছর 17 বছর কোনো নীতি আদর্শের চর্চা হয়নি। আওয়ামী লীগ এক উদ্ভট, আওয়ামী লীগ বিএনপি হতে চেয়েছে, বিএনপি জামাত হতে চেয়েছে, আমার কাছে ঠিক এমনটা মনে হয়েছে, অথবা আওয়ামী লীগই জামাত হতে চেয়েছিল, সাধারণ একটা হেফাজত হতে চেয়েছিল। আই এগ্রিড যে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি হতে চাইছে, আর বিএনপি বেশি বেশি জামাত হইতেছে। অসাধারণ একটা বাক্য বলেছেন আপনি, আমি আপনার সাথে আমি এগ্রি করি। এই কথা বললে আমার অনেকে গালাগালি করে, ঠিক আছে, তারপরও আমি সাহস করে মাঝে মাঝে বলি যে আসলে বাংলাদেশের রাজনীতির সমীকরণটা এরকম হয়ে গেছিল। আমরা তো কারো সন্তুষ্টির জন্য কথা বলি না, আমাদের যা সত্য তা বলতে হবে। নিঃসন্দেহে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। আওয়ামী লীগ আমাদের সারাদিন গালি দিল, আমাদের বাইন তালাক দিল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষেই আমরা ছিলাম, আছি এবং থাকবো। আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু সত্যটা তো বলতে হবে, না হলে তো সমস্যা। আপনি গায়ে দেওয়ার সাবান আর কাপড় ধোয়ার সাবান তো এক না। এক কি লাক্স সাবান দিয়ে মানুষ কাপড় ধয়, কি কাপড় ধয়, আর আলমের পচা সাবান দিয়ে কি গাল ধয়? নিশ্চয় দুইটার দুই কাজ। আমরা ভাই আলমের পচা সাবান, ওরা হইলো লাক্স সাবান, যারা আওয়ামী লীগ করে তারা লাক্স সাবান, তারা গায়ে দিয়ে গোসল করুক, আমরা কাপড়ের ধোয়া সাবান হয়েই থাকি। আমরা কুলার মধ্যে হইলাম ভাঙা কুলা, যেটা ছাই ফালাইতে লাগে, ছাই ফালাইতে থেকে নতুন কোলা দেয় ই করে না, নতুন কোলা নিয়ে যায় বাজার থেকে না, ওই ভাঙা কোলা আমরা আর কি। এখন আমরা জেনে শুনে বিষ করেছি পান, আমাদের তো ভাই বিকল্প নেই, মুক্তিযুদ্ধের পক্ষে তো আর কোনো দল নাই। আমরা মনে করি যে যাই বলুক, মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর পক্ষে থাকতেই হবে, জয় বাংলা স্লোগানের পক্ষে থাকতেই হবে, বাংলাদেশের পতাকার পক্ষে থাকতেই হবে, 72 সংবিধানের পক্ষে থাকতেই হবে।
আমাদের আর কিছু করে, আমরা বাধ্য, আমরা থাক, আমাদের তো ক্ষমতায় থাকলো, আমাদেরকে সুযোগ দিলেও পরিবর্তন হবে না নীতি। জি জি ফরিদ ভাই, ফরিদ ভাই, আমি রফিক ভাইয়ের কাছ থেকে একটু এই বিষয়ে শুনতে চাইবো, যে কথাটা রফিক ভাই তুলে ধরেছিলেন, যেটা হচ্ছে সিরিয়াতে। রফিক ভাই, সিরিয়াতে এই যে এবার চিরশত্রু ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করছে সিরিয়া, তাহলে বাশার আল আসাদকে তাড়িয়ে দিয়ে এই যে যুব্ব আলাদেরকে আমরা বসালাম, তারা ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করছে, ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে, ইসরায়েলকে নিজেদের ভূমি পর্যন্ত দিয়ে দিয়েছে, একটা বিশাল অংশ ইসরায়েল দখল করে নিয়ে গেছে। ফরিদ ভাই, এইটাকে আপনি কিভাবে দেখেন? শোনেন, এটা রফিক ভাইকে বলছি, রফিক ভাইকে। জি শুনেন, আমি এই পর্যন্ত আমার দৃষ্টিতে যা দেখলাম, আমার এই বয়সে যারা এই যে আপনার আন্দোলন করছে, বিশেষ করে আপনার এই মধ্যপ্রাচ্যের ঘটনাতে, তারা ওই ইসলামের নাম দিয়ে যারা আন্দোলন করছে, এরা সব সময় আমেরিকার পারপাস সাফ করছে। আপনি প্রত্যেকটা আপনার এই সংগঠনে এই কাজ করছে, এই যে আয়াত বলেন, যাই বলেন তাই বলেন, সব লোক আপনি এই যে আপনার লাদেনের কথাই বলেন, এই লাদেনও আপনার আমেরিকার আপনার ইয়া ছিল, প্রথম আপনার মানে লাদেন আমেরিকার থেকে ট্রেনিং করে নিয়ে আসছে, এবং ওই আমেরিকার বাইরে যখন চলে গেল তখনই তাকে হত্যা করেছে। মূলত এরা সবাই হলো আপনার ওই আপনার আমেরিকার হলো দালাল। এবং সুন্দর সিরিয়াটা কিন্তু একটা সুন্দর দেশ ছিল, খুব ইয়া ছিল। হাফিজ আল আসাদ যখন ছিল, তার এই বাশার আল আসাদের বাবা ছিল, তখন সিরিয়া কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী কান্ট্রি ছিল। আপনি সৌদি আরব বললেন না, সৌদি আরব তাদের অবস্থা ভালো ছিল, অনেক ভালো ছিল। এখন কিন্তু এই যে সৌদি আরবের কথা যে বারবার বলেন, দেখেন আমাদের দেশের এই যে মোল্লা হুজুর যারা আছে, এরা ইরানকে বলে কি হলো আপনার শিয়া, এই জন্যই অন্যান্য কান্ট্রিগুলি যে সুন্নি কান্ট্রিগুলি ইরানের বিরুদ্ধে। আজকে আমি এই জিনিসটার জন্য তথ্য ঘাটাঘাটি করলাম, সিরিয়ার 65% মানুষ হলো সুন্নি সম্প্রদায়ের মানুষ, ইয়েমেনের 70 থেকে 75% মানুষ সুন্নি সম্প্রদায়ের মানুষ। অথচ এদেরকে যে হামলা করতেছে, এদেরকে যে ধ্বংস করতেছে এই মুসলিম কান্ট্রিগুলি, তারা কিন্তু আমাদের দেশের হুজুর মোল্লারা কিছুই বলে না। কথাটা বুঝতে পারছেন জিসিয়া? সুতরাং ওই যে আমি তো ওই যে সিরিয়ার যে প্রেসিডেন্ট, ও তো অরিজিনালি আপনার আমেরিকার চর হিসাবে কাজ করতেছে। ওই জন্যই আপনার এখানে ইসরায়েলের যে পলিসি, সেই পলিসি বাস্তবায়নের জন্য সে তা কিন্তু বসানো হয়েছে, এবং এটা করতে হবে। আপনি যে একটু বললাম না, এই যে আমাদের দেশে গোয়েন্দা সংস্থা শুরু করছেন, আমি যতটুকু একটা তথ্য পাইছি যে এখানে একটা ইয়া আছে, যে পাকিস্তানের উপরে, পাকিস্তানও গেছে, পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি হয়েছে, সৌদি আরবের উপরে চাপ সৃষ্টি হয়েছে, এবং এটা বাংলাদেশ, এই দেশগুলি খুব তাড়াতাড়ি আপনার ওই সৌদি আরব যখন আপনার ইয়ে করবে, স্বীকৃতি দিবে, তখন আমাদেরকেও ওই দেশগুলিও ইসরায়েলকে স্বীকৃতি দিবে। স্বীকৃতি দেখ, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে গিয়া, সৌদি আরব স্বীকৃতি দিলে আমাদের স্বীকৃতি দিতে হবে, সৌদি আরব স্বীকৃতি দিলে আমরা স্বীকৃতি দিতে হবে, তারা কি আমাদের দেশের পররাষ্ট্র হলো? রাইট। আমি 30 সেকেন্ড আপনার সাথে আমি একমত যে আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিব, কে দেবে না আমাদের ইচ্ছা, দিলেও আমাদের ইচ্ছা, না দিলেও কারো দ্বারা বায়াসড হয়ে, কারো দ্বারা হ্যাঁ বলা, কারো দ্বারা না বলা, দুইটাই ভুল। আমরা স্বাধীনভাবে বলবো। যদি কারো, যেমন বঙ্গবন্ধু তখন ভয় পেয়ে গেছিলেন নতুন রাষ্ট্র, কিন্তু আমাদের পরবর্তী নতুন রাষ্ট্র গঠিত হয়েছে, কিন্তু পরে আওয়ামী লীগ বিএনপি কিন্তু স্বীকৃতি দিতে পারতো। কেন দেয় নাই? যে সৌদি আরব রাগ করবে, কেন দেয় নাই পাকিস্তান রাগ করবে, এমনকি আর আওয়ামী লীগের দেয় না যে এমনি তো আমার দোষ দেয় যে হিন্দু হিন্দু, আর যদি ভারতের দ্বন্দ্ব ইসরায়েলের দালাল বলবে, ভয় দেয় নাই। কিন্তু এটা কিন্তু ঠিক ছিল না। জাতীয় স্বার্থে বরং আমাদের সাথে ইসরায়েলের সাথে চুক্তি হইলে আমাদের লাভ হইতো, রাষ্ট্রের লাভ হইতো। সেটা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে সম্মতিক্রমে, এবং অবশ্যই সেটা জাতীয় স্বার্থে। জি।